নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। আজকে যারা নতুন দর্শকরা আছেন তাদের কাছে একটু পরিচয় করে নিই। আমি ডক্টর সেন। নতুন না, বিগত 24 বছর হয়ে গেল টিভির পর্দাতে দেখতে পাচ্ছেন। আগে বিভিন্ন চ্যানেলে আসতাম, এখন একটা চ্যানেলেই থাকি, মায়া টিভি, যেটা আজকে দেখছেন আপনারা। চেষ্টা করছি আরও অনেক মানুষের কাছে কী করে পৌঁছে দেওয়া যায়, কারণ আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ মেডিকেটেড চ্যানেল, একদম পুরো মেডিকেল সংক্রান্তই, চিকিৎসা বিষয়বস্তু নিয়েই বেশিরভাগ, অন্তত 24 ঘন্টায় 20 ঘন্টা মেডিকেল বিষয়বস্তু নিয়ে। তারপর সামান্য কিছু বাচ্চাদের এন্টারটেন, কবিতা আবৃত্তি, ভ্রমণ এসব থাকে। এবং যারা ট্যালেন্টেড বাচ্চা তাদেরকে তাদের স্কিল এখানে শো করানো হয়। কেউ ভালো গান করে, কেউ ভালো নাচতে পারে, কেউ ভালো ছবি আঁকতে পারে না, তার জন্য কোনো টাকা পয়সা নিয়ে কিছু না। ভালো ট্যালেন্টেড বাচ্চা হলে আপনিও পাঠাতে পারেন তাদের ভিডিও রেকর্ড করে, অথবা আমাদের স্টুডিওতে এসেও করতে পারেন। কারণ রবিবার মানে একটু রবিবারের হালকা মনের খোশ মেজাজি আড্ডা আপনাদের সাথে। সবসময় যে অসুখ বিসুখ ওষুধপত্র নিয়েই না, এই রবিবারটায় অন্তত সেটা নয়, আপনাদের নিজেদের কথা নিজেদের গল্প করতে পারেন, কোনো অসুবিধে নেই। আজকে এখানে সরাসরি কথা বলার জন্য 8336973024 দিয়ে দিয়েছি সরাসরি কথা বলার জন্য। আর যারা আসতে চাইছেন খুব শীঘ্রই, কারণ আমি বেশি দিন কলকাতায় নেই, আবার কলকাতার বাইরে চলে যাব, তাই মার্চের ফার্স্ট উইকটা আমি আছি, ফার্স্ট উইকের পরে যেতে হবে। তাই সেই জন্য মার্চের ফার্স্ট উইক অবধি কিন্তু আপনাদের সেই অফারটায় একই অফারই রেখে দিয়েছি। একটা ফিজে দুজনকে দেখাতে পারছেন। একটা ফিজে দুজনকেই দেখাতে পারবেন, এবং সেটা মার্চের ফার্স্ট উইক অবধিই থাকবে। তারপর ফিরে আসার পর নতুন কিছু ভাববো। তো আজকের বিষয়বস্তু তেমন কিছু রাখিনি, একটু গল্প করার বিষয়বস্তুই রেখেছি। আপনারা চলে আসতে পারেন গল্প করতে আমার সাথেও। তেমন তো গল্প করেন না দেখেছি আপনারা, যে সব সময় ওই গ্যাস অম্বল, অ্যাসিডিটি, পেটের ব্যথা, মাথার ব্যথা এইসব নিয়ে আসেন না। কাউকে দেখলাম না যে না ডাক্তারবাবু এটা অন্য সাবজেক্টের গল্প। কারণ রবিবারটা সারা সপ্তাহ সারা দিন শুধু তো অসুখ বিসুখ নিয়েই বলা হয়। ফোন আসলেই দেখবেন কোনো না কোনো ওই হাঁটুর ব্যথা, পেটের ব্যথা, মাথার ব্যথা, গলা বুক জ্বালা, অম্বল, হেনা তেনা, যেটা সারা সপ্তাহে করে থাকি ওটা রবিবারেও। ঠিক, আজকে ফার্স্ট কলার। হ্যাঁ নমস্কার, বলুন বলুন। নমস্কার, আমি আসানসোল থেকে বলছি। শনিবার দিনকে আপনার সাথে অডিও কলে কথা বলেছিলাম ওই হাঁটু ব্যথার জন্য। স্যার আমি জিজ্ঞাসা করতে ভুলে গেছিলাম আপনাকে যে গ্রিন বামটা আপনি আর বলেছিলেন ক্ষীরবালা, ওই দুটোকে একসাথে মিশিয়ে গরম করবো? রাইট, গরম করে তারপর লাগাবো। লাগিয়ে কি আবার শাক দিতে হবে? না, গরম করে লাগালে সেঁক দিতে হবে না। আচ্ছা, ওটা দিনে 2-3 বার লাগাতে হবে নাকি? না না, একবার, ওয়ান টাইম। ও আচ্ছা, ওয়ান টাইম। আচ্ছা, সন্ধ্যাবেলা। আর বলতে স্যার ওই হাড় বেড়ে গেছিল, আপনাকে বলেছেন আপনি বলেছেন চুন হলুদ লাগাতে। আর ওটা ওর কি কোনো ওষুধ আছে? কিসের? কি আপনি কিছু? কিসের? আচ্ছা, হার্নিয়া। হ্যাঁ দিয়েছি আমি হার্নিয়ার ওষুধ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক। দিনে 2 বার? দিনে 2 বার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, নমস্কার স্যার। নমস্কার। তা আপনারা ওরকম চলে আসতে পারে, যারা দেখিয়ে গেছে আমাকে, মেডিসিন চলছে, বুঝতে কত অসুবিধা হচ্ছে, এটাই সব থেকে ভালো জায়গা যেখানে জেনে নেওয়া যায় একদম সঠিকভাবে। আমি অন্তত স্যাটিসফাইড না ওষুধটা নিয়মের কাছে, তার মানে রেজাল্ট হবে। ওষুধ যখন ভুল হয়ে যাবে নিয়ম, রেজাল্ট হবে না, তাই না? বই পড়ায় ভুল হয়ে গেছে, ভূগোল পরীক্ষার দিনে ইতিহাস পড়ে গেলে কি হবে? একটা ভালো স্টুডেন্টও পরীক্ষা ফেল করে যাবে। কেন? অন্য প্রিপারেশন নেওয়া হয়েছে। এখানেও তাই, ওষুধটাও যদি নিয়মে বাইরে খেয়ে নেওয়া হয় তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তাহলে সরাসরি আপনারাও যদি আজকে টিভির পর্দার সামনে থাকেন, ফোন এখন সবাই নিয়ে, এখন বাথরুমে যায় না, স্নান করতে যায় না, জল লেগে যাবে বলে। সব ফোন যেদিন ওয়াটারপ্রুফ হয়ে যাবে দেখবেন নিয়ে বাথরুম অবধিও চলে যাচ্ছে ফোন। হ্যাঁ, মানুষ এখন বিরাট ব্যস্ত ফোন নিয়েই, মানে সারাদিনে কোনো কাজ নেই, ওই ফোন নিয়েই ব্যস্ততা, মারাত্মক ব্যস্ত মানুষ। কি কাজ করে ফোন নিয়ে আমি জানি না। এই ফোনের পিছনের সময়টা যদি খানিকক্ষণ আমরা নিজেদের কাজে দিতাম, আমার মনে হয় যে প্রতিটা সংস্থায় আস্তে আস্তে উন্নতি করতে পারত, প্রতিটা অফিস কাচারি সব কাজ কমপ্লিট হতো। এই ফোন ঘাঁটতে গিয়েই কিন্তু সেটা হয়ে ওঠে না। দ্বিতীয় কলার আজকে। নমস্কার, কেউ আছেন ফোনে? হ্যালো,
বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। ডক্টর স্যারের সাথে কথা বলে যাবে না? হ্যাঁ বলছি আমি, বলুন। জোরে বলুন, শুনতে পাচ্ছি না। জোরে বলুন, বাংলায় পরিষ্কার উচ্চারণ করে বলুন আপনার প্রবলেমটা কি, ফোন করেছেন কেন? আমি অ্যাসিডিটির ওই হোম রেমেডিটা জানতে চাই। হোম রেমেডির জন্য ফোন করার দরকার নেই, আমাদের ইউটিউবে যান, ওখানে দেখুন, পেয়ে যাবেন। অ্যাসিডিটির প্রচুর রকমের ঘরোয়া টোটকা দেওয়া আছে। ওখানে পেয়ে যাবেন, অনেক পেয়ে যাবেন। হোম রেমেডির 2500-এর ওপরে ভিডিও করে রেখে দিয়েছি, যেটা খুঁজলেই আপনারা পেয়ে যাবেন। ঘরোয়া টোটকার প্রচুর ওখানে অনুষ্ঠান আছে, গিয়ে একটুখানি ঘাঁটাঘাঁটি করুন। আরও অন্যান্য টোটকাও শুনতে পাবেন, আপনারই কাজে লাগবে, কারণ এগুলো একদম সংসারে পাওয়া যায়, ফ্যামিলির মধ্যে পাওয়া যায়। সেই রকম জিনিস দিয়েই কিন্তু এই হোম রেমেডিগুলো বানানো। কোনো বাইরে থেকে কঠিনভাবে বাইরে থেকে ইম্পোর্ট করে এনে অনলাইনে অর্ডার করে খাবে হোম রেমেডি না, তাকে হোম রেমেডি বলে না। একদম ঘরের মধ্যে যে জিনিস পাওয়া যায় সেইগুলো দিয়েই আপনি সারতে পারবেন। একটু খুঁজে নিন, কোনো অসুবিধা নেই। নমস্কার, বলুন। তো মানুষের দিনের পর দিন বই পড়ার হ্যাবিট কিন্তু চলে যাচ্ছে, যে জন্য মানুষের মধ্যে সেই ভালো বক্তা এখন সংখ্যা কম। নমস্কার, কেউ আছেন ফোনে? হ্যালো স্যার, বলুন। ডক্টর সেন না? হ্যাঁ, আমার বিগত 4 মাস ধরে কোমরে একদম শেষ প্রান্তে, হ্যাঁ, মেরুদণ্ডের হাড়টা না ক্ষয় হয়েছে, ডক্টর বলেছে। কিছুতেই কোনো হচ্ছে ব্যথা কমছে না। তো সেই যে এক্সরেটা করা হয়েছে, এক্সরেটা পাঠান। হ্যাঁ, যে এক্সরেটা করেছেন ওই এক্সরে প্লেটটা পাঠান ছবি তুলে। এই নাম্বারে পাঠাবো স্যার? পাঠাচ্ছি। ওটাকে কক্সিস বলা হয়, কক্সিস। আমাদের মানব জাতির যেখানে আগে লেজ ছিল, ওটাকে কক্সিস বলে। ওইখানে যদি চোট লেগে যায় তাহলে কিন্তু সেই মানুষটা আস্তে আস্তে আর হাঁটতে পারবে না, এবং পা দুটো ঝিঁঝি ধরে যাবে, একদম প্যারালাইজড রোগীর মতো হয়ে যাবে, ধরে ধরে নিয়ে যেতে হবে তাকে। এই কক্সিস এমন একটা জায়গা, ওই জায়গায় যদি কোনোদিন চোট লেগে যায় তাহলে কিন্তু বিপদ। ইমিডিয়েট ডক্টরের সঙ্গে কন্ট্যাক্ট করে ওটা সারাবার ব্যবস্থা করুন, ওই ব্যথা কমাবার চেষ্টা করবেন। নমস্কার। আবার শখের রোগী ফোন নিয়ে না, ফোন নিয়ে ফোন করা ঠিক আছে, ফোন নিয়ে খোঁচাখুঁচি করবেন না। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, বলুন বলুন, দেরি করবেন না। হ্যাঁ বলছিলাম, হ্যালো। হ্যাঁ কি বলছিলেন সেটাই শুনতে চাইছি। আমি বেলেঘাটা থেকে বলছিলাম। বলুন। হ্যাঁ, বিশ্বজিৎ জানা বলছিলাম। ঠিক আছে। হ্যাঁ বলছিলাম যে আমার মায়ের স্পন্ডাইলাইটিস আছে, ঘাড়ে পিঠে কোমরে যন্ত্রণা হয়। এক্সরে করা আছে নিশ্চয়ই, এক্সরে প্লেট, আর যদি এমআরআই করা থাকে এমআরআই রিপোর্ট নিয়ে একদম চেম্বারে যোগাযোগ করবেন। হ্যাঁ রিপোর্টগুলো নিয়ে যোগাযোগ করবেন, মুখে বললে তো এভাবে আর স্পন্ডাইলাইটিস সারানো যায় না। রিপোর্টগুলো নিয়ে চেম্বারে যোগাযোগ করবেন। ব্যথা যন্ত্রণা হবে, হাত পা ঝিঝি ধরে যাবে, যা যা হবে ওগুলো আমরা জানি। আপনি রিপোর্টটা নিয়ে যোগাযোগ করবেন চেম্বারে। রিপোর্টটা লাগবে। লাভ হবে না, যেরম রোগী সেরামই পড়ে থাকবে, লাভ হবে না। আপনি ওষুধে সারাতে পারেননি, ঘরোয়া টোটকা সেটা সারবে মনে হয় কি? নিশ্চয়ই না। তো সুতরাং যদি সারাবার ইচ্ছা হয় তাহলে যোগাযোগ করবেন, নাহলে শখের রোগী যেরকম আছেন রেখে দিন। শুধু শুধু আবার এত খরচা করতে যাবেন কেন? ঠিক, ঘরোয়া টোটকায় না, কোনো ভগবানও নেই ঘরোয়া টোটকায় স্পন্ডাইলাইটিস সারিয়ে দেবে, ভগবানও সারাতে পারবে না। কারণ ওখানে স্পন্ডাইলাইটিস যেখানে হয়ে গেছে, ঘোষণা করে দিয়েছে, সেখানে নিড টু মেডিসিন,
মেডিসিনের দরকার আছে, অনেক মেডিসিন না হোক অল্প কিছু মেডিসিনের দরকার। তবু আপনাকে দুটো মেডিসিনের নাম বলে দিতে পারি, যদি আবার খরচা হয়ে যাবে, কারণ এখনকার ছেলে মেয়েরা তো আর মায়ের বাবার জন্য খরচা করে না খুব একটা, তবুও বলে রাখছি আমার ডিউটি হিসেবে। রিল্যাক্সো পেন আর জয়েন্টেক্স, এই দুটো ট্যাবলেট যদি আপনার বেলেঘাটা এলাকাতে কোনো আয়ুর্বেদিক দোকান থাকে তাহলে সেখান থেকে কালেক্ট করতে পারেন। রিল্যাক্সো পেন অ্যান্ড জয়েন্টেক্স এই দুটো খাওয়ালে দেখবেন অনেকটা ভালো আছে। পুরোপুরি কি ক্লিয়ার না হয়ে যাক, কিন্তু ভালো থাকবে। ক্লিয়ার করতে গেলে রিপোর্ট দেখে মেডিসিন দেওয়ার দরকার আছে। ডাক্তারিটা ছেলে খেলার জিনিস না, সব সাবজেক্টে কিছু কিছু জায়গা আছে যেগুলো বলে দেওয়া যায় যে হ্যাঁ সেরে যাবেন আপনি। নমস্কার, হ্যালো, বলুন। ডাক্তারবাবুর সাথে কথা বলছি। ডাক্তারবাবু, আমার না রাত্রে ঘুম হয় না ডাক্তারবাবু। শুশনি শাক বেটে খাবেন, শুশনি শাক, শুশনি শাক বেটে নিয়ে গরম ভাতের সঙ্গে একবার করে খাবেন, দারুণ ঘুম হবে। আর জল খাওয়ার চেষ্টা করুন 3.5 লিটার করে, না হলে কোনো বড় লন্ডন ফেরত ডিগ্রি দেওয়া ডাক্তার দিয়েও ঘুম পাড়াতে পারবেন আপনাকে। পেট যদি ঠান্ডা না হয় তো আপনি ঘুমোতে পারবেন না, নিয়ম এটা। পেটটা গরম যাদের তাদেরই ঘুম হয় না। নমস্কার, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, আমি ঠাকুরপুকুর থেকে সুস্মিতা ঘোষ বলছি। হ্যাঁ ডাক্তারবাবু, আমার একটু হাতে না, আমার যে হাতের যে পাতা হয় ওই হাতের পাতা না খালি দেখছি ঝিনঝিন ধরে যাচ্ছে, অবশ্যই আছে। আমি ফোন ধরে রাখতে পারছি না, হাত থেকে ফোন পড়ে যাচ্ছে, কোনো জিনিস বেশিক্ষণ আমি রাখতে পারছি না। কার এটা, কার? আমার হচ্ছে। সারাক্ষণ ফোন ঘাঁটেন কেন তাহলে? ফোন আমি তাও বেশিক্ষণ ঘাঁটি না, হয়তো ফোন এসেছে আমার 24 ঘন্টা 22 ঘন্টা আমি ধরে রাখতে পারছি না। না না না, আমি তো সারাক্ষণ সময় পাই না, মানে ঘরের কাজের জন্য স্কুলে মেয়ের পেছনে দৌড়াদৌড়ি পাই না, কিন্তু যখন আমি ধরি না বেশিক্ষণ পাচ্ছি না। তারপর এমনিতে ঘরে থাকতে থাকতেও দেখি হাত দেখি আমার ঝিনঝিন ধরে যাচ্ছে। আপনি রিস্টের এনসিভি টেস্ট করিয়ে রাখবেন, আপনার নার্ভের প্রবলেম হয়ে গেছে হাতে অলরেডি। আপনি লেখাটাও আর নিজে যদি ব্যাংকের অ্যাকাউন্ট থাকে আপনার সিগনেচার দেখবেন আগের মতো করতে পারছেন না। না না, আমি পাচ্ছি না তো। তো সেই জন্য আপনার নার্ভের প্রবলেম ধরে নিয়েছে, এটার এনসিভি টেস্ট করিয়ে নিয়ে আপনি আমাকে পাঠাবেন। এনসিভি, সিভি, সিভি, এনসিভি, রিস্টের নার্ভের টেস্টটা করিয়ে আমাকে পাঠাবেন, নাহলে কিন্তু সিরিয়াস হয়ে যাবে ব্যাপারটা। লাইটভাবে নেবেন তো ভোগান্তি, খারাপ, আপনি কোনো কাজ করতে পারবেন না। আস্তে আস্তে দুটো হাত প্যারালাইজ রোগীদের মতো হয়ে যাবে আপনার। আর এখন এই বয়সে যদি এই অবস্থা হয় তাহলে বুঝতে পারছেন যে নিজে ভাত মেখে মুখে অবধি আসবে না, এমন অবস্থা হয়ে যাবে বাবা। আমি কোনো ভুল বলছি না। নমস্কার। নমস্কার ডাক্তারবাবু, বলুন। বলছি কি ডাক্তারবাবু, আমার না বাথরুম পেলে না, বাথরুম মানে চেপে যেতে পারি না। জাম বীজের চূর্ণ কিনে আনবেন, 1 চামচ করে রাত্রে ভেজাবেন, সকালবেলা ওটা গুলিয়ে খাবেন। কি বললেন? জাম বীজের চূর্ণ, জামের যে বীজ হয় তার, হ্যাঁ, যে কোনো আয়ুর্বেদিক দোকানে পেয়ে যাবেন। রাত্রে ভিজিয়ে সকালে খাবেন। রাতে ভিজিয়ে রাখবো, সকালবেলা খাবো। নমস্কার, হ্যালো, বলুন। হ্যাঁ নমস্কার ডাক্তারবাবু, বলছি আমি কালকে ফোন করেছিলাম বনগাঁ থেকে, দিশা মজুমদার, ওই প্যানক্রিয়াটাইটিসের প্রবলেম বললাম না, বলছি আপনি বললেন লাইসেন্স অ্যামাইলেজ টেস্ট করে আনতে, আর হচ্ছে একটা সিবিসি টেস্টের কথা বললেন। তো ওটা আমি গেছিলাম ল্যাবে, এটা বললো সিবিসি কি, মানে সিবিসি তো অনেক রকমের হয়, এটা কোনটা, এটা একটু ডাক্তারবাবুকে শুনে বলবে। তার জন্য সিবিসি একটাই হয়, তাহলে ওগুলো অশিক্ষিত জায়গা। সিবিসি মানে কমপ্লিট ব্লাড কাউন্ট, যে কোনো ল্যাবরেটরি করে দেবে, যে কোনো ল্যাবরেটরি করে দেবে সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট, এটার ফুল ফর্ম। ওটা যদি তারা বুঝতে না পারে তাহলে ওগুলো অশিক্ষিত লোককে কাজে লাগিয়েছে ল্যাবরেটরিতে, মানে যেগুলো ঝাড়ু দেয় সেরকম লোক কাজ করছে। একদম সরাসরি বলবেন, ডক্টর সেন বলেছে সিবিসি যদি বুঝতে না পারেন ল্যাবরেটরি বন্ধ করে মুদিখানার দোকান করুন। চলো, আমি খুব ক্লিয়ার কাটই বলি, শুনতে হয়তো একটু খারাপ লাগছে, বাট যারা এই নন স্কিল পারসন মেডিকেলে এলে এই সমস্যাটা হয়ে যাবে, কিন্তু আরও লোক মারা যাবে। ভুলভাল টেস্ট দেবে, তো তারা টেস্ট চিনতেই পারেনি, এরপর ভাবুন উনি টেস্ট করে হাতে দিলে আপনাকে কি হবে অবস্থাটা। সিবিসি একদম হাতে করে দেয় যারা ল্যাবরেটরিতে, তারা অবধি জানে এটা। আর ল্যাবরেটরির লোক হয়, ডায়াগনস্টিক সেন্টারের লোক হয়, সিবিসি বুঝতে পারেনি, ইডিয়েট মোস্ট। নমস্কার। আমার একটা চোখের একটা ওষুধ
ওষুধের নাম বলেছিলেন, আমার চোখটা ঝাপসা হয়ে যাচ্ছে, ভালো দেখতে পাচ্ছি না। চেম্বারে এসে দেখাবেন। একটা নাম বলেছিলেন, আমি চোখের ডাক্তার দেখান, আমি চোখের ডাক্তার নই বাবা, ওটা চোখের ডাক্তার দেখিয়ে নাও। চোখের ওষুধের নাম জানতে হলে চোখের ডাক্তারকে দেখাতে হবে, আমি চোখের ডাক্তার নই। নমস্কার, বলুন। হ্যালো, বলছি ডাক্তারবাবু, আমি আমার খুব হয়েছে, আঁচিল হয়েছে, কি করব? কিচ্ছু করবেন না, খোঁজাখুঁজি করলে ক্যান্সার হয়ে যাবে। আঁচিল ইজ টু ডেঞ্জারাস, ওয়াটস বলা হয়। আঁচিল হয়েছে, আঁচিল নেই থাকুন। আঁচিলকে খোঁচাখুচি করে কাটাকাটি অপারেশন করতে গেলে ক্যান্সারের মারা যেতে হবে শেষে। এর আগেও বলেছি, প্রতিটি আঁচিলের মধ্যে কিন্তু ক্যান্সারের ভাইরাস থাকে, সাবধান। আঁচিলকে খোঁচাখুচি করতে যাবেন না। হ্যাঁ, একটা দুটো হলে আপনাকে ওষুধ দিয়ে কমাতে পারতাম, সারা বডি হলে সম্ভব না। থাক, ও কোনো নিজে থেকে কোনো ক্ষতিও করে না। ওকে যদি খোঁচাখুচি না করেন সেফটিপিন দিয়ে, তাহলেও নিজে থেকে আপনাকে কোনো ক্ষতি করবে না। কিন্তু ওকে ক্ষতি করে ফেললে, ওকে খোঁচাখুচি করলে কিন্তু অনেক বড় মাসুল দিতে হয় বাবা। আমি যেটা বলছি মাথায় রেখো। মুখে বেরোচ্ছে, তার জন্য কোনো আটকাবার জায়গা নেই। ওগুলো শরীরে টক্সিন ফ্রি ডিটক্সিফিকেশনের মেডিসিন খেতে হবে, ঠিক আছে? ডিটক্সিফিকেশনের মেডিসিন দরকার, তাহলে খানিকটা কমবে। অ্যান্টিঅক্সিডেন্ট যেমন একটা টনিক আছে, অ্যান্টিঅক্সিডেন্ট, ঠিক, ওইটা আপনি নিয়ে খেতে থাকুন, দেখবেন অনেক কম হচ্ছে। তাহলে এই নয় যে ওষুধ খাইয়ে ওগুলোকে পুরো নির্মূল করে দেওয়া যাবে, সব একসাথে যাবে না। যেটা হয় না, আমি তো পরিষ্কার বলে দিচ্ছি। আমি কেন, পৃথিবীর কোনো ডাক্তারের দ্বারাও হবে না। আঁচিল আপনাকে টোটাল রিমুভ করে দেবে। আপনি খোঁজ করে দেখে নিন, আমি যদি মিথ্যে বলি। কিন্তু হ্যাঁ, দু একটা হলে আমি ওষুধ দিতাম, লোশন আছে আমাদের কাছে, সেটা থেকে একদম নির্মূল করে দেওয়া যায়। কিন্তু অনেক হয়েছে, অজস্র, সেগুলোকে কি করে রিমুভ করবেন? কত জায়গায় লোশন লাগাবেন? আপনার যদি ধৈর্য থাকেন, আমাদের লোশনটা নিয়ে যেতে পারেন, যেটার নাম ওয়াট স্ক্যালিং। হালকা গরম করে তুলে করে নিয়ে লাগিয়ে দিতে হয় রাতের বেলা। সকালবেলা একটু করে আদা দিয়ে ঘষতে হয়, আদার টুকরো দিয়ে। আস্তে আস্তে ওগুলো মিলিয়ে যায় না যে তা নয়। কিন্তু আপনার শরীরে যদি অসংখ্য থাকে, কি করে করবেন? আমি যেগুলো বলছি সেগুলো মন দিয়ে শোনার চেষ্টা করবেন, দেখবেন ভালো আছেন। নিজেরা জোর করে ডাক্তারি করতে গিয়ে শেষে ছোট্ট অসুখকে বড় করে ফেলবেন না, এটাও কিন্তু অনেক বড় ব্যাপার। নমস্কার। তাহলে শুনে নিন, যেখানে বলেছিলাম সেই ইউটিউব চালিয়ে শুনে নিন। আর সবার চোখের জন্য যে একই ওষুধ হবে, সেটা আপনাকে কে আইডিয়া দিল? সবার চোখের জন্য যে একই ড্রপ হবে, একই ওষুধ হবে, এই আইডিয়া আপনাকে কে দিল? যাদের ছানি পড়ে, সেই ছানির ওষুধ আপনাকে বলে দেওয়া হয়েছিল। হ্যাঁ, নমস্কার, বলুন। জানি না, তো আমরা বই পড়ার হ্যাবিটে ছিলাম, বুক রিডিং। মানুষ বই পড়া প্রায় বন্ধ করে দিয়েছে, তবুও এত জায়গায় বই মেলা। খুব কম সংখ্যক, মানে 100 ধরলে বোধহয় 5%-এর মতো মানুষ আছে যারা এখনো বই পড়া ভালোবাসে। কেন? তাদের তাগিদ আছে, তাদের জানতে হবে। কেউ স্কুল টিচার, কেউ বা কোনো জায়গার লেকচারার, কেন? তাদের ডেটা দরকার আছে, তাই তারা বই পড়তে ভালোবাসে, নাহলে ডেটা তৈরি করতে পারবে না। তো এই বই পড়ার হ্যাবিটটা যত তৈরি করতে পারবেন, আজকালকার দিনের বাচ্চারা দেখবেন অফ টাইমে যে বই পড়বে, এক্সট্রা কোনো ম্যাগাজিন বা নিউজ পেপার না, মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করছে। এই হ্যাবিটটা তৈরি করান, কারণ বই না পড়লে আপনার বাচ্চারা ভালো স্টুডেন্ট হতে পারবে না। শুধু টেক্সট বই পড়ে পাশ করে না, কোনো চাকরি বাকরি থেকে উন্নতি করতে পারবে না, চাকরি থেকে তাড়িয়ে দেবে। জেনারেল নলেজ তো কম তাদের, তাই না? হ্যাঁ, নমস্কার, কেউ আছেন ফোনে? টিভির ঘর থেকে বাইরে যান। ফোন করে টিভির সামনে বসে থাকবেন না, ওখানে আপনিও শুনতে পাবেন না, আমিও শুনতে পাবো না। টিভির ঘর থেকে একটু বাইরে চলে যাবেন, তাহলে সুবিধা হবে। তো সপ্তাহে অন্তত একটি করে বই পড়া উচিত, নতুন। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি শুনতে পেলে পরের লাইনটা বলুন। তার মানে আপনি কানে শুনতে পাচ্ছেন না। কালা মানুষেও ফোন কেনে, এটাই আমাদের শো থেকে বুঝতে পারবেন।
প্রচুর এরকম কালা মানুষরা বড় বড় ফোন কিনে স্টাইল মেরে মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, যারা কানে শুনতেও পায় না কিন্তু একটা ফোন কিনে রেখেছে। আচ্ছা, আপনারা কি করে শোনেন? বাপের বাড়ির সঙ্গে যখন গল্প করেন, কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যখন ফোন করে, কারণ ফোনে তো আর ইশারা হয় না, আপনারা কালা হয়ে ফোনে শোনেন কি করে? এটা আমার কিন্তু জানার ইচ্ছা হয়। আমি ওই রকম একটা মানুষকে শুনতে চাইছি যে তারা কিভাবে শোনে। হ্যাঁ, নমস্কার। হ্যালো। না, আপনি কানে শুনতে পান? হ্যাঁ, তাহলে পরের লাইনটা বলুন। হ্যালোর পরের লাইনটা। হ্যালোটা শুনে নিয়েছি, হ্যালোটা শুনে নিয়েছি, এর পরের লাইনটা বলুন। পরের লাইনটা হচ্ছে আমি আমার নাতির সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ, বলুন। হ্যাঁ হ্যাঁ, আমার নাতির সম্বন্ধে জানতে চাই। ওটাও শুনতে পেয়েছি, তার পরের লাইনটা বলুন। আমার নাতির সম্বন্ধে আমি জানতে চাই। হ্যাঁ, আপনি কি তা আর শুনতে পাচ্ছেন না? আবার কি কালা হয়ে গেলেন? না, বলুন বলুন। তার পরের লাইনটা বলুন। নাতি সম্বন্ধে কি, তার জন্ম, কুষ্টি, ভবিষ্যতে বড় চাকরি পাবে কিনা সেগুলো বলে দেবো? না না না, তাহলে কি? অ্যালার্জি। অ্যালার্জি আছে, তা অ্যালার্জিটা টেস্ট করে নিয়ে পাঠালেই হবে। নাতির কত অ্যালার্জি আছে সেটাকে ব্লাড টেস্ট করে পাঠাবেন। মানে খুব হাঁচি হয়, কাশি হয়, নাক দিয়ে জল পড়ে। শুনে নিয়েছি আমি। নাতির বয়স কত? নাতির বয়স 22 বছর। নাতির অ্যালার্জিটা করে আমার কাছে পাঠাবেন, তারপর তার ওষুধ হবে। নাতি 22 বছর হয়ে গেছে, এখন অ্যালার্জিটা টেস্ট করাননি? মানে এত বছর বাচ্চাটা ছোট থেকে বড় হয়ে গেল, তবু তার অ্যালার্জি টেস্ট করাননি? কিরাম ঠাকুমা আপনারা, কি জানি, আর বাবা মারাও কিরকম তাও জানি না। নমস্কার। খুব অবাক হই আপনাদের সঙ্গে কথা বলে। একটা রোগকে আপনারা 22টা বছর কাটিয়ে দিলেন, তবে একবার মাথায় এলো না নিশ্চয়ই অনেকগুলো ডাক্তার, অনেক ঘাটে জল খাওয়া হয়ে গেছে, কোনো ডাক্তারের কাছে গিয়ে একবার অ্যালার্জিটা টেস্ট হয়নি যে কতটা অ্যালার্জি আছে সেটা দেখার দরকার। নাহলে ওই বাচ্চাটাকে কোনোদিন সুস্থ করতে পারবেন? স্ট্রেঞ্জ, আপনাদের দেখে আমার অনেক কিছু আবার শেখা হয়ে যায়, যে জন্য লাইভে আসি। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো, বলুন। বলছি আমার পায়ে একটা আঘাত লেগেছিল, এটা বরফ তো জমে গেছে, শক্ত ইটের মধ্যে গেছে, যন্ত্রণা ব্যথা কি আছে, মানে কি করে যাবে? চেম্বারে আসা যাবে, ডাক্তার দেখানো যাবে, তারপর সেরে যাবে। না, আমি যাবো চন্দ্রকোনায় যাবো আর কি। ঠিক আছে, চন্দ্রকোনায় যেদিন ডেট পড়বে সেদিন যাবেন। ফোন করেছিলাম, আপনি তো একটা দুধের কাজ ছিলেন, সেটাও বললো। হ্যাঁ, চন্দ্রকোনায় আপনাকে যেদিন ডেট পড়বে সেদিন জানিয়ে দেবে আপনাকে, সেদিন চলে যাবেন। একটা মলম ফলম আছে নাকি বলছিলাম, তাকে আমি গেলাম, সেখানে কথা বলেছি। ঠিক আছে, ওখানে গিয়ে দেখা করবেন, বলে দেবে আপনাকে। ওখানে গিয়ে দেখা করলেই আপনাকে মলম বলা কেন, দিয়েও দেবে আপনাকে। না, তারা নিউজ পেপার এখনকার দিনে নেয়, অনেক লোক নেয়, কিন্তু না, পড়া হয় না খুব একটা। একটা সময় চল ছিল, মানে এক বাড়ি থেকে পড়া হয়ে গেলে আরেকটা বাড়িতে নিয়ে গিয়ে তাদের কেনার ক্ষমতা ছিল না, তবুও তারা পড়তো। কিন্তু এখন সেই হ্যাবিটটা উঠে যাচ্ছে। তাহলে বাচ্চারা বই পড়ার হ্যাবিটটা কোথা থেকে পাবে যদি বাবা মার নিজেদেরই হ্যাবিট না থাকে, তাই না? সো মেক এ হ্যাবিট। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, বলুন। হ্যালো হ্যাঁ, বলুন, হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। জলপাইগুড়ি থেকে একটু জোরে বলতে হবে, জলপাইগুড়ির লোকেরা বেশ জোরে কথা বলে, আপনার মতো এরা মিয়ে গেলে আমি শুনবো কি করে? জোরে, একটু জোরে গলাটা ঝেড়ে নিন, একটু গরম চা খেয়ে নিন, তারপরে বলুন। হ্যাঁ, কি বলেন? সিবিসি টেস্ট করে নিয়ে আসবেন। কেন, ডাক্তার কি বলেছে? অ্যানিমিয়া না থ্যালাসেমিয়া? কিসের রোগী আপনি? তাহলে ডাক্তারটা দেখান আগে, তারপর তো। ডাক্তার
দেখাচ্ছি, দেখানোর পরে তা ডাক্তার দেখাচ্ছে, ডাক্তার বলে দেয়নি আপনাকে যে কেন রক্তটা কমে যাচ্ছে? কি রাম ডাক্তার দেখাচ্ছেন? বলে এমনি জন্ডিসের মতো হয়েছিল। জন্ডিস হলে কারোর রক্ত কমে যায় না বাবা, ভুল কথা। জন্ডিস হলে রক্ত কমে যাবে কেন? কোন দেশের লোক আপনারা কিছু বুঝে উঠতে পারি না। ডাক্তার যদি দেখান সঠিকভাবে জানার চেষ্টা করুন। ডাক্তারকে ফিস দিচ্ছেন আপনারা, ডক্টরের চেম্বারে গিয়ে এরকম করেন, সে যা ওষুধ দিয়ে দিল বাস ঘাড়ে করে নিয়ে চলে এলেন। কেন? আপনার কি সমস্যা সেটা জিজ্ঞাসা করবেন না? ফিস কেন দেন? ফ্রিতে ডাক্তার দেখাচ্ছেন, ফ্রিতে হলেও সে বলতে বাধ্য। যদি সরকারি ডাক্তার হয়, হসপিটালের ডক্টর, তাহলেও সে জানাতে বাধ্য যে আপনার কি হয়েছে, কিন্তু আপনি জিজ্ঞাসাও করেন না। যদি এই রকম পেশেন্ট হয় বোকা মার্কা, তাহলে কি করে হবে? আমার প্রতিটা পেশেন্টকে দেখুন তো, তারা নিজেরা জানে তার কি হয়েছে, কিভাবে ঠিক করতে হবে সেটাও তারা জানে। কেন? তাদের শিখিয়ে দিই যে আগামী দিনে আমি না থাকলেও তোমরা এই প্রসেসে চলো, ভালো থাকবে। ভালো থাকতে হবে, ভালো থাকাটা জরুরি। রোজ রোজ প্রতি মাসে একটা করে ডাক্তার চেঞ্জ করলে আর হবে না, রোগ সেরে যাবে না বাবা। একটা ডাক্তারই দেখাও, ঠিকঠাক জানো। ডাক্তারের কাছে যখন ফিস দিচ্ছ তাহলে জানবে। যদি ফিস না দিয়েও সরকারি ডাক্তার, সে তোমায় জানাতে বাধ্য। কেন? আমাদের পয়সা দিয়ে তার মাইনে হয়। সে তোমায় বাজে কথা বলতে পারে না যে না জানাবো না, ওসব টাইম নেই। কই বলে দেখাক একবার ডাক্তার, একটা বলতে পারেই না। আপনারা জিজ্ঞাসা করেন না, এটা আপনাদের ব্যাড হ্যাবিট। আপনার কি অসুখ হয়েছে, আপনার রক্ত কমে যাচ্ছে, আপনি ব্যাপারটা নিয়ে বসে আছেন। আপনি ডাক্তারের কাছে গেলে কি বোতলে করে রক্ত খাইয়ে দেয় আপনাকে? কোনো ওই একটা ফলবাইট নামক ট্যাবলেট দিয়ে যাচ্ছে আর আপনি খেয়ে যাচ্ছেন। ওতে রক্ত হবে না, আয়রন তৈরি হবে। রক্ত তৈরি হওয়া আর আয়রন তৈরি হওয়া এক নয় বাবা। ঠিক করে মাথায় নেবার চেষ্টা করতে হবে। এভাবে অনেক বোকা হয়েছি, আর কিন্তু বোকা হলে হবে না। আপনাদের বলতে পারে কুলেখাড়া শাক খাবে রক্ত হয়ে যাবে, ভুল কথা। কুলেখাড়া শাকে বডিতে আয়রন তৈরি হয়, কখনো রক্ত তৈরি হয় না। বেদানার রস খাওয়া 1 গ্লাস করে, রক্ত তৈরি হবে, ভুল কথা। ওতে আয়রন তৈরি হয়, রক্ত তৈরি হয় না, হিমোগ্লোবিন তৈরি হয় না। হিমোগ্লোবিন তৈরি হবার অন্য কিছু জিনিস আছে, ঠিক? তাই সেগুলো যদি টনিক হিসেবেও নেন, বাড়িতেও খেতে থাকেন, তাহলেও রক্ত তৈরি হবে। কে বলেছে রক্ত তৈরি হওয়ার জিনিস নেই? আছে। আপনারা জিজ্ঞাসা করেন না ডক্টরকে। আমি তো এমনিই বলে দিচ্ছি, এমনিই বলে দিই আমি। তাহলে ফিস দিয়ে আবার পর কেন বলবো না? এটা তো একটা ডক্টরের ধর্ম। তার কাছে পেশেন্ট আসার পর তার কি হয়েছে এবং কিভাবে ভালো থাকবে সেটা তো আমাকে বুঝিয়ে দিতে হবেই। নাহলে আমি ওষুধ দিয়ে দিলাম আর সে বাড়িতে গিয়ে যদি ভুল প্রসেসে খায়, তাহলে কি সারবে? পরের দিন তো এসে আমাকে বলবে ডাক্তারবাবু আপনার ওষুধ খেলাম, আমি তো সারলাম না, তাই তো? তাহলে তাকে বুঝিয়ে দিতে হচ্ছে আপনি ওষুধটা কি প্রসেসে খাবেন, কি কি খাবেন না, এই খাওয়াগুলো বন্ধ করতে হবে। তবে না একটা রুগী সারবে। একটা রুগীর অসুখ হয় কেন? সে কিছু ভুল খাওয়া দাওয়া করে তার শরীরে টক্সিন জমে গিয়ে একটা অসুখ তৈরি হয়। আর প্রকৃতির বিরুদ্ধে যখন মানুষ যাবে, শীতকাল, সে জামা খুলে গায়ে খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে, তার ঠান্ডা লাগবে না, অসুখ হবে না, জ্বর হবে না? তেমন একটা মানুষ যখন প্রকৃতির বিরুদ্ধে যাবে আর ভুল খাওয়া দাওয়া করবে, তখনই তার শরীরে অসুখ হয়। এটা শিখে রাখুন। আমি অনেক বড় ডাক্তার নই, আমি জ্ঞান দিচ্ছি না, আমি আবার ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু যেটা সত্যি সেটা তো জানাতে হবে আপনাকে। এত বছর ধরে ডাক্তারি করে আসছি, ঘাস কেটে তো আসিনি আমি। তাহলে বড় বড় ডাক্তার, আপনাদের কথায় যারা বড় বড় ডাক্তার, তাদের থেকে পিছিয়ে লাইনে বসবো কেন? আমাদেরও ফার্স্ট বেঞ্চে বসার অধিকার আছে, তাই না? যাই হোক, লাইনে কেউ আছেন অনেকক্ষণ ধরে কষ্ট করে, সরি, বলুন, লেট হয়ে গেল আপনার। নমস্কার, বলুন। ওমা, ফোন করে তো কাশ্মীর কলি ঘুমিয়ে পড়েছে। নমস্কার, বলুন। হ্যাঁ, আপনি বলুন। আছেন, লাইনে আছেন? হ্যাঁ, নমস্কার। হ্যাঁ ডাক্তারবাবু, বলছিলাম মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ থেকে, বলুন। নবাবের দেশের লোক আপনারা। তো নবাবের দেশের লোক বলতে তো আপনার লাইন কেটে গেল। হ্যাঁ, নমস্কার, হ্যালো, বলুন। নমস্কার স্যার। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ বলছি স্যার, আর আমার একটা 5 বছর 6 বছরের বাচ্চা আপনারই পেশেন্ট, সাইন রুইদাস স্যার। ওর যে খিচুড়িটা হয়, ইপি পাউডার ডে অ্যান্ড নাইট আর নার্ভের ওষুধ এইসবগুলো চলছে, ঠিক আছে? তো খিচুড়িটা তো মানে বন্ধ হচ্ছে না স্যার। ইপি পাউডারটা শেষ হয়ে গেছে, ওটা কি খাওয়াতে লাগে? হ্যাঁ, রিপিট হবে, রিপিট হবে, কারণ মৃগী রোগী রোগ যেটা, এপিলেপসি যেটা, এটা টাইম লাগবে। তোমার 2-3 মাসে
সারা জীবনে সারে না, সেটা তো তোমার প্রথম দিনই জানি, সব ডাক্তাররাই বলে দিয়েছে। তা সেটাকে কম করাতে গেলে একটু টাইম লাগবে, ধৈর্য রাখতে হবে। এবং খাওয়া দাওয়া বিশেষ করে এমন কোনো খাবার যাবে না যেটা ওর পটি আটকে যাবে বা গ্যাস অম্বল হবে, অ্যাসিডিটি হবে, এরকম যেন না। ওর পেটে যখন অ্যাসিড হয়, গ্যাস হয় প্রচুর, তখনই এই খিচুনিটা হয়। তাহলে এমন কোনো খাবার দেবেন না যেটাতে ওর অ্যাসিড হতে পারে। কারণ আবার প্রথম দিনেও বলে দিয়েছিলাম, এই খিচুনি বা এপিলেপসি অ্যাটাক যেটা হয়, কনভালশন, এটা কিন্তু পেট থেকে শুরু হয়। পেটে যখন ইনডাইজেশন হবে, হজম হবে না, পটি ক্লিয়ার হবে না, তখনই তার খিচুনিটা হয়। সুতরাং এমন খাবার দেবেন না যেটায় ওর প্রবলেম হতে পারে। আর জল যেন ঠিকঠাক খায়, যেন হজম হয়। তাই হজমের ওষুধ যেন কন্টিনিউ থাকে, হজমের ওষুধ বন্ধ করলে হবে না। বলছি স্যার ভালো হয়ে যাবে তো? তা বলতে পারবো কি করে, ওষুধ যখন চলছে ধৈর্য ধরে থাকলে ভালো হয়ে যাবে, নাহলে হবে না। স্যার এই তো 11 মাস মেডিসিন খাচ্ছি। চলবে, এখনো চলবে। নার্ভের রোগী যেটা সারা জীবনে সারে না, তার জন্য তো একটু টাইম লাগবেই। খাওয়া দাওয়াটা ঠিক করেন, খাওয়া দাওয়া, তাহলেই হবে। আপনাদের যেটা ডিউটি ওটা ঠিক করে করুন। এই বিয়ে বাড়ি এগুলো তো বাদ পড়ছে না। তারপরে এই পুজো আর্চা হচ্ছে, মেলা আসছে, এই যে বাইরের খাবার, এগুলোও মাঝের মধ্যে খেতে থাকলে কোনোদিন ভালো হবে না। আপনি ভাবছেন না একদিনের জন্য খেয়ে নিক, বিয়ে বাড়ি এসে সবাই খাচ্ছে, ও কি দাঁড়িয়ে দেখবে? ওই একদিনের জন্য আবার অনেক দিন খেসারত দিতে হবে। তাই নিষ্ঠার সঙ্গে মানার চেষ্টা করুন, তাড়াতাড়ি সারবে। যদি না মানতে পারেন তাহলে ওষুধ খাইয়ে লাভ নেই, চলুক এমনিভাবে, সারবে না। আর যে জন্য অ্যালোপ্যাথি সেকশন থেকে বলে দেয় কেন? কারণ বাঙালি জানে নিয়ম মানতে পারবে না, সম্ভব নয়, তাই সারে না। কোনোদিন কোনো এপিলেপসি রুগীকে বলে দেয়নি তারা সেরে যাবে, এই একটাই কারণে। হ্যাঁ নমস্কার, কেউ আছেন ফোনে? হ্যাঁ আমি মুর্শিদাবাদ থেকে বলছি স্যার। বলুন। আমি ছেলের জন্য জানতাম। বলুন। আজকে কালকে সকালবেলায় হঠাৎ ছেলে মাথা করে বাথরুমে পড়ে গিয়েছে স্যার, 14 বছর বয়স। কি করবো স্যার সেটা জানার জন্য। লোকাল ডাক্তার বা হসপিটালে ভর্তি করবেন, লোকাল হসপিটালে বা লোকাল ডাক্তারের কাছে দেখিয়ে আনুন। এটা এখনো কোনো অসুবিধা নেই, তবুও ব্রেনের এমআরআই করান। কারণ দুম করে অজ্ঞান হয়ে পড়ে যাবে একটা 14 বছরের ছেলে, কেন ওর কি মির্গি রোগ আছে? হ্যাঁ, তবেই তো জানতে পারবেন যে কেন হলো। কারণটা না জানতে পারলে তো আবার হবে কোনোদিন, তাই না? এমআরআইটা করে স্যার আপনার কাছে যদি করে ভিডিও কলে দেখানো হয়। আগে রিপোর্টটা করুন, তারপর ভিডিও কলিং এ যোগাযোগ করবেন। ব্রেন এমআরআই, ব্রেন এমআরআই। কারণ সঠিকভাবে জানতে গেলে, কারণ ওষুধ দিয়ে রোগকে কমিয়ে দেওয়া মানে ট্রিটমেন্ট নয় আমাদের ইউনিটে। আয়ুষ মতে অসুখের কারণটা কি সেটা জেনে যদি ট্রিটমেন্ট হয়, যে হ্যাঁ সেই কারণটাকে যদি বন্ধ করতে পারা যায়, তাহলে আপনি কিওর হলেন। আর ওষুধ শুধু খাইয়ে দেওয়া হলো তার এই প্রবলেমটাকে বন্ধ করার জন্য, তাহলে সারলেন না, ওটা রয়ে গেল, আবার কোনোদিন আসতে পারে। নমস্কার, বলুন। বলছি আমি, বলুন। আমার বয়স হচ্ছে আপনার 66 বছর বয়স। আমার বয়সে পড়ে গিয়ে আমার পাটা বোটটা ভেঙে গেছে, বাঁ পায়ের বোটটা। তো সেখানে আমি এখানে অপারেশন করে দেওয়া হয়েছিল আমার এখানে। অপারেশন করা হয়েছিল মানে ওটা ওই বয়সটাকে প্রথমে বয়সটাকে না ফটো দিয়ে টাইট করে দেওয়া হয়েছিল অপারেশন করে। তো তারপরে আমার মায়ের লাভ ছিল, অসুবিধা হচ্ছিল, চলাচল করতে পারছিলাম না। তারপরে আবার একজন ডাক্তারবাবুকে দেখে গেলাম, তো উনি বলছেন যে ওটাকে ট্রান্সপ্ল্যান্ট করে দিলে তো ওটা আর ব্যথা হবে না, আর যেটা ছোট হয়ে গেছে সেটা ঠিক হয়ে যাবে। যেটা ওই ছোট হয়ে গেছে। কি ছোট হয়ে গেছে? সেটা মানে পাটা একটু ছোট হয়ে গেছে। ওরা কি বোনস কেটে, হাড় কেটে কিছু বাদ দিয়েছে? না ওখানে না, উনি হচ্ছে ওই ট্রান্সপ্ল্যান্ট করে দিয়েছে, সেকেন্ড টাইম ট্রান্সপ্ল্যান্ট করেছে। নি রিপ্লেসমেন্ট করেছে? হ্যাঁ, নি নয়, আমার হিপ জয়েন্ট। আচ্ছা, হিপ জয়েন্টে হয়েছে। হ্যাঁ, তো হিপ জয়েন্টে তো বল লাগাবে, ওরা বল লাগিয়ে দিয়েছে? না, বলটা লাগিয়ে আমার তখনও আমার লাগবে, বলটা আমার ক্র্যাক হয়ে গেছে, বুঝলেন? ও, তাই জন্য বলটাকে 3টে স্ক্রু দিয়ে টাইট করে দিয়েছিলেন এখানে আমাদের ডাক্তারবাবু। কিছুদিন ভালো থাকার পর আবার লাগবে শুরু করলাম, তখন আমার হাতটা অসুবিধা হচ্ছিল বলে আর একজন ডাক্তারবাবুকে দেখালাম। উনি বললেন ওটাকে রিপ্লেসমেন্ট করে দিলে আপনার ওটা লাগবে না, ঠিক হয়ে যাবে, আর যেটুকু ছোট হয়েছে পাটা সেটুকু ঠিক হয়ে যাবে।
তা রিপ্লেস করে নিয়েছেন? হ্যাঁ রিপ্লেস করলাম, কি তখন তো আমি ব্যাপার কি জানতাম না, তো ডাক্তার কথা অনুযায়ী করালাম। করানোর পর কিন্তু আমার ব্যথাও করোনা লাগছে, আমার যেটা ছোট ঠিক হয়ে যাবে বলে সেটা ছোটটাও ঠিক হয়নি, সেটা আবার ছোট হয়ে গেছে পাটা। তাহলে আবার আরেকবার আপনি ওই ডাক্তারের সঙ্গে কন্ট্যাক্ট করুন। ওই আশা তো আমার তো করিল, আপনি দুবার তো অপারেশন করলাম, আমার এই বয়সে আর কতবার অপারেশন করা যায়? আপনাদের কাছে কোনো রকম কিছু সুরাহা পাওয়া যাবে না, কারণ যেহেতু অপারেশন হয়ে গেছে সেখানে আর আমাদের কিছু করার নেই। আমরা অপারেশনের আগের, আমরা অপারেশন না করাবার লোক, আমরা অপারেশনের বিরুদ্ধে। সেটা আপনি বলেন, আমরা এখন সেটা জানছি, শুনছি, আগে তো জানতাম না। এরকম আপনার মতো কত পেশেন্ট আছে, কই কাউকে তো অপারেশন করেনি। আমার একটা পেশেন্টকে অপারেশন করাতে হয়নি আজ অব্দি, আমাদের কোনো পেশেন্টকে একটাকে অপারেশন করাতে হয়নি, সবটাই মেডিসিনে। এবং নর্মাল আছে, দিব্যি আছে, তাদের নর্মাল লাইফ, না তার পা ছোট হয়ে গেছে, না রিপ্লেস করাতে হয়েছে, না কোনো জায়গায়। কিন্তু এখানে সেকেন্ড টাইম যেটা করলো সেই একই ভুলটাই, যে আপনার পাটা যে একটু ছোট লাগছিল, ওদের সেটিংটা সেইভাবে করা উচিত ছিল। হ্যাঁ, তারা আমার থেকে বড় ডাক্তারটা বাবা, ঠিক। ওসব ভগবান এক একটা বিরাট লেকচার, তাদের বড় বড় ডায়লগ শুনলে মাথা খারাপ হয়ে যাবে। আমি এমনি করতে এই অপারেশনের বিরুদ্ধে নয়, আপনি তাহলে বুঝতে পারছেন তো আজকে, যে এমনি করতে বলি না, যে অপারেশন করার আগে অন্তত 10 বার ভাবো, নয় 100 বার ভাবো। একবার যোগাযোগ করো, হয়তো তোমার অপারেশনটা করাতে হতে পারে না, সেটা এনি পারপাস। অপারেশন করলেই যে সবসময় সমাধান কোন ডাক্তার বলে দিচ্ছে? এত বড় মহাপুরুষ কে আছে কলকাতার বুকে? কই বলুক দেখি। নেই। কারণ অপারেশনের পরে ডাক্তাররা নিজেরাই জানে না কি হবে। যেমন সেকেন্ড টাইম আপনার অপারেশন, মানে সেকেন্ড টাইম প্রথম ভুলটা দেখে নেবার পরে তো সেকেন্ড টাইম অপারেশন। আপনার পায়ের হাইটটা ছোট হয়ে যায়, এটা আমরা জানি, কিন্তু সেকেন্ড টাইম যখন করা হলো ওই হাইটটা তাহলে মেজারমেন্ট করে নিয়ে ওনার সেটিংটা করা উচিত ছিল, সেটা করেনি। একই রকম যা ছিল তাই করে ছেড়ে দেওয়া হলো, শুধু পয়সাটা নিয়ে নিল। তাহলে এর মানেটা কি? মানুষ কোন ভরসায় অপারেশন করাবে বলুন তো? আমি এই কারণের জন্য মানুষগুলোকে বলি যে অপারেশনে যাবেন না, তাতে আপনি নর্মাল পড়ে থাকুন, ওপরওয়ালার দেওয়া যা পার্টস, কোম্পানির পার্টস, সেটাকে নিয়েই চলুন সারা জীবন, আপনি ভালো থাকবেন। কিন্তু অপারেশন করলে ডাক্তাররা নিজেদের মহাপুরুষ ভাবে, ও অপারেশন এক্ষুনি পুরো ঠিক হয়ে যাবে। কই করুক দেখি। 100টায় 99টা ভুল অপারেশন হয়, একটা ঠিক হয়। ওই একটা ঠিক বলে কি আমি ঢাকঢোল বাজিয়ে পাড়ায় জানাবো যে অপারেশন করা উচিত? নিশ্চয়ই না। যে জন্য আমি টিউমার, সিস্ট এগুলো অবধি অপারেশন করতে দিই না। আমার কাছে এরকম ক্যান্সারের প্রচুর পেশেন্ট আছে, কই আমি তাদের বায়োপসি অবধি করতে দিই না। কারণ বায়োপসি করা মানে কিন্তু তার মোটামুটি মৃত্যুর দরজা খুলে গেল। তো এইগুলো কেন? অনেক থেকে দেখে নিয়েছি আমি, আপনার মতো এরকম অনেক পেশেন্টের ভেতরের আত্মকথা শুনে নিয়েছি। কারণ আজকে আপনার যতটা কষ্ট হচ্ছে, যে দুবার পয়সা খরচা করার পরেও তাহলে ডাক্তারগুলো কি করলো? আমাদের মানুষদের কি ভাবে? গরু ছাগল ভাবে ডাক্তাররা? তাকে পয়সা দেওয়া হচ্ছে, তাদের দুবার অপারেশন দুবার করতে হবে কেন? তার মানে আগের ডাক্তার কি অশিক্ষিত ছিল? তাহলে করতে গেল কেন? তাহলে তার নামে কেস করে দিই আমি, তাই না? তো সুতরাং এই রকম তাড়াহুড়ো করে ডাক্তাররা এমন ভাবে যে অপারেশন করাবার জন্য রুগী এসছে মানে একদম মারাত্মক কাস্টমার, এনাকে ছাড়লে হবে না, বিরিয়ানি খাইয়ে বসিয়ে রাখো, তারপর অপারেশন থিয়েটারে তুলে দাও, দেখে নি, তারপর যা হয় হবে। এই যে ভুলগুলো, এই ভুলগুলো কে শোধরাবে বলুন তো? আজকে আপনার জীবনের একটা বড় ক্ষতি করে দিল। আপনি যতদিন বাঁচবেন এই ডিফেক্ট নিয়ে আপনাকে বেঁচে থাকতে হবে। এখন আপনাকে ব্যালেন্স করতে হবে কি দিয়ে জানেন? এখন পায়ের জুতোটাকে আপনাকে ব্যালেন্স করতে হবে, জুতোয় ইঞ্চিতে হাই করতে হবে। বলেনি ওরা? যদি না বলে থাকে আমি আপনাকে একটা আইডিয়া দিই, আপনাকে খুঁড়িয়ে হাঁটতে হবে না, কারণ আপনি নর্মাল মানুষ, তবু আপনাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে। কেন? ছোট হয়ে গেছে একটু, 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি। আপনি যদি না পারেন, আপনি আমার এখানে আসবেন, আমি আপনাকে একটা ফোন নাম্বার দেবো। কলেজ স্ট্রিটে যে আমাদের মেডিকেল কলেজ আছে, ফার্স্ট গেটের উল্টো দিকে, ওখানে ওরা এই পায়ের ব্যাপারে বিভিন্ন ধরনের ডুপ্লিকেট পা থেকে আরম্ভ করে জুতো অবধি বানায়। যাদের এরকম একটু হাইটে ছোট হয়ে গেছে পা অপারেশনের পর, তাদের জন্য স্পেশাল জুতো বানিয়ে দেবে। আপনি ওই জুতো পরে ঘুরলে আপনাকে একটুও মনে হবে না আপনাকে দেখে যে আপনি খুঁড়িয়ে হাঁটছেন। আপনাকে এইটুকু উপকার করতে পারি আমি, ঠিক আছে? কোনো ফিস দিতে হবে না, কিচ্ছু না। আপনি এমনি দেখা করতে আসবেন, আমি ওই ভদ্রলোকের সঙ্গে আলাপ করিয়ে দেবো। উনি বহু বছর ধরে আমার এখানে ওই রকম ইনস্ট্রুমেন্টগুলো তৈরি করে দেয়, অনেক রুগীর তো লাগে। তো এই জুতো একটা বানিয়ে নিয়ে চলে আসবেন, 2টো জুতোই বানিয়ে দেবে 2 পায়ের জন্যই। আপনি ওটা পরে হাঁটলে আপনাকে একটুও ধরা যাবে না যে আপনার অপারেশনের ডিফেক্ট হয়ে গেছে, ঠিক আছে? না, এমন কিছু বেশি লাগে না। খুব বেশি হলে আমি যা দেখেছি, আগেও একজনের করে দিল, 500-550 টাকার মতো লাগে, একদম পিওর লেদারে এবং স্পেশাল জুতো ওগুলো।
ঠিক আছে? বেশি না। হ্যাঁ, আপনার বহু বছর যাবে, বহু বছর। কিন্তু সেটা তো একটা কথা বলছি যে আমার যে ব্যথাটা হচ্ছে পায়ে, সেটার জন্য আমি ওষুধ দিয়ে দেবো, ওটা নিয়ে চিন্তা করতে হবে না। হাঁটতে গেলে ওর জন্য ওষুধ দিয়ে দেবো আমি, ওটা নিয়ে একদমই ভাবতে হবে না। আপনি যেদিন আসবেন আমাকে এসে একবার তো দেখা করছেন, আমি ওষুধও দিয়ে দেবো আপনাকে। আমি বলি যে কোনো জায়গায় আপনার দেখা পাবো না। না, আমার ডেটেই তো আসতে হবে আপনাকে, তার জন্য বুকিং নাম্বারে ফোন করেই তো আসতে হবে। ওই জন্য নিচের নাম্বারে কল করে নিন, নিচে দুটো নাম্বার দিয়ে দিয়েছি, দুটোর যে কোনো একটাতে কল করে নিন। আশ্রমে কেন না, আশ্রমে তো আমি রুগী দেখি না, আমি বারাসাত শিশিরকুঞ্জে দেখি, আর দমদম ক্যান্টনমেন্ট মিউনিসিপ্যালিটি হসপিটালে, যেটা আপনার বাড়ি থেকে কাছে হবে। আপনার বারাসাত যদি কাছে হয় বারাসাতে আসুন, বাই বাসে এলে বারাসাত, আর যদি ট্রেনে আসেন দমদম কাছে হবে। হ্যাঁ, ওই তো হেল্পলাইন নাম্বারে কল করে নেবেন, ওরা আপনাকে ডেট বলে দেবে তো। ঠিক আছে, ওকে বাবা। এইরকম শুনে খারাপ লাগছে আমারও, আমি ওনার জন্য অনেক কিছু করতে পারছি না, তবুও যেটুকু আপনাকে হেল্প করে দেব, আশা করি জুতোটা নিয়ে আপনার মনটা অন্তত হালকা হবে। কারণ একটা সুস্থ মানুষ সে যদি হ্যান্ডিক্যাপ হয়ে যায় দুম করে, না মানে বানিয়ে দেওয়া হয় তাকে, সেটা কিন্তু খুব দুঃখ। মানে আপনি এক জায়গায় চশমা কিনতে গেছেন, এখন আপনাদের ছোট গল্প না, এটা বাস্তব কথা। এক ভদ্রমহিলা তার চশমা পরার খুব শখ, তা সে চশমা কিনতে গেছে। এবারে চশমার দোকান থেকে ওসব এজেন্ট বসানো থাকে চশমার দোকানে, এজেন্ট ডক্টরদের এজেন্ট সেখানে বসে আছে। সে চোখ দেখে বললো, আপনি একবার ডাক্তারকে দিয়ে চোখটা দেখিয়ে নিচ্ছেন না কেন? তা কার না ইচ্ছা হয় যে হ্যাঁ চোখটা দেখিয়ে নিই, আপনার চশমাটা কিনবো, আপনি তারপরে চশমাটা করলে ভালো হয়। বললো ঠিক আছে। আচ্ছা, ডাক্তারকে 300 টাকা ফিস দিয়ে ডাক্তার দেখাতে গেছে। ডাক্তার দেখাবার পরে ডাক্তার থেকে বলছে, এ বাবা আপনার চোখে তো একদম খারাপ অবস্থা, মানে যেরকম ডায়লগ শেখানো থাকে একদম মুখস্থ বলি, মানে একদম চোখটা তো আর কদিন বাদিন নষ্ট হয়ে যাবে, আপনি চোখে আর দেখতে পাবেন, অন্ধ হয়ে যাবেন। তাকে এত ভয় দেখানো হয়েছে, আপনার ইমিডিয়েট একটা অপারেশনের প্রয়োজন। আপনার দু চোখেই ছানি পড়তে শুরু করেছে। বিশ্বাস করুন, ভদ্রমহিলা আমার কাছে অর্থারাইটিসের চিকিৎসা করাতেন, তার কাছ তিনি আবার রিপিটেশন যখন আসে তার থেকেই শোনা যে তার চোখে ছানি ছিল না, আমি তাকে দেখেছি। দুটো চোখ অপারেশন করে আজকের ডেটে এমন হাল করে দিয়েছে যে চশমা ছাড়া দেখতেই পায় না কিছু। সে কিন্তু চশমা ছাড়াও দেখতে পেত। কি কপালের গ্রহচক্রে সে যে ওই চশমার দোকানে চশমা কিনতে গেল, যে একটা শখে চশমা পরবো, ব্যাস তাকে চেন ওয়াইজ একদম বলি করে দেওয়া হয়েছে। ঠিক এইভাবে কিন্তু ফাঁদ পাতা আছে আপনাদের জন্য। আপনি সিম্পল ওষুধের দোকানে কিনতে যাবেন, স্যার একটা পেটে ব্যথা ওষুধে, তো পেটে ব্যথা হচ্ছে কেন হচ্ছে, আপনি একটা ইউএসজি করে নিন, বুঝলেন, একবার ডাক্তার আছে দেখে নিন। ঠিক এরকমভাবে এজেন্ট বসানো আছে মার্কেটে। এইভাবেই কিন্তু আপনি চক্রের মধ্যে পুরো ফাঁদে পড়ে গেলেন। আপনাকে ইউএসজি করানো হলো, আপনাকে আবার ডাক্তার দেখানো হলো, আপনাকে এ বাবা আপনার তো এক্ষুনি অপারেশন করতে হয়, অ্যাপেন্ডিসাইটিস বড় হয়ে গেছে, বাস্ট হয়ে যাবে। এই কথাটা আমিও বহুবার শুনেছি, আপনারাও নিশ্চয়ই শুনবেন। অ্যাপেন্ডিসাইটিস বাস্ট, টিউমার বাস্ট। ভাই, বোম্বে তাজ বেঙ্গলে বোম ব্লাস্ট হয়েছিল, নাগাসাকিতে বোম ব্লাস্ট হয়েছিল, বহু জায়গায় এরকম বোমা বাস্ট হয় শুনেছি। কোনোদিন নিউজ চ্যানেলে টিউমার বাস্ট হয়ে গেছে শুনিনি ভাই, বিশ্বাস করুন, কোনো মিথ্যে কথা বলছি না। 24 বছর মেডিকেলে কাজ করছি ডাক্তার হিসেবে, তো সুতরাং বাস্ট হয়ে গেছে এইসব ডাক্তারদের এজেন্টদের কথাবার্তাগুলো, এজেন্ট ডাক্তাররা বলবেন এই কথাগুলো। তাহলে রুগী ধরার জন্য না মার্কেটে এরকম এজেন্ট ছাড়া আছে, ফাঁদে পা খুব সাবধানে দেবেন। আপনি সুস্থ রুগী, আমার কাছের এক বন্ধু, তাকে হারালাম আমি ভেরি রিসেন্টলি। সে তার ইউরিন একটু কম হতো, হাই সুগার রুগী ছিল, তার জেনারেল ফিজিশিয়ান তাকে দেখাতে গেল। তাকে ডাক্তার দেখে বললো আপনার অবস্থা খুব খারাপ, আপনি এক্ষুনি ভর্তি হয়ে যান। ভর্তি হয়েই তাকে ভেন্টিলেশন, 72 ঘন্টা পর ডেথ। ইয়াং ছেলে আমার বয়সী। কিসের জন্য গেল? শুধু ডাক্তারদের প্রকোপে এসে। সে কিন্তু নিজে মানে পায়ে হেঁটে রুগী দেখাতে গেছে যে চেক আপে কেমন আছে সেটার জন্য। তাকে কিন্তু ফাঁদে ফেলে দেওয়া হলো এবং প্রাণও নিয়ে নেওয়া হলো, ডেথ। ভেন্টিলেশনে কোনো প্রয়োজন ছিল না। তাহলে এই রকমভাবে আপনাদের বাজারে প্রচুর ফাঁদ পাতা আছে, সাবধান। আমার আসার কারণ এই একটাই, আমার কাছে চিকিৎসা করাতেই হবে এর কোনো মানে নেই। আপনাদের আশীর্বাদে প্রতিদিন এখনও 60-70টা করে রুগী দেখি এভরিডে। তারপর গভর্নমেন্ট হসপিটালে ওখানে যে আছি, কম রুগী না,
কিন্তু তবু আপনারা সাবধান থাকুন। মানুষকে ভালো রাখা কাজ। আপনাকে ভাঙিয়ে আমাকে রোজগার করে খেতে হবে না, ওই দুর্দিন যেন আমার জীবনে না আসে। তাহলে আমার এতগুলো বাচ্চা, 76টা অনাথ বাচ্চাকে মানুষ করি, তাদের অভিশাপ লেগে যাবে। কোনোদিন যেন ওইভাবে রোজগার করতে না হয় আমাকে। তাতে ডাক্তারি ছেড়ে দেবো একদিন, তাও ঠিক আছে। তো এই ফাঁদ থেকে, ওষুধের দোকান থেকে, ডায়াগনস্টিক সেন্টার থেকে এজেন্ট সব বসানো আছে। আপনাকে কি করে অপারেশন থিয়েটারে তোলা যায়, কি করে নার্সিংহোমে ভর্তি করানো যায়, তাদের থেকে বেঁচে থাকবেন প্লিজ। ঠিক, নমস্কার, আপনার দেরি হয়ে গেল, সরি। হ্যাঁ, কেউ আছেন ফোনে, বলুন। হ্যালো, হ্যালো, বলুন। হ্যাঁ, আমি বাগলিয়াটি থেকে বলছি, অরূপ সেনগুপ্ত। বলুন সেনগুপ্ত বাবু। এই আমার এই হাঁটুর প্রবলেম, এমনি অ্যালোপ্যাথিক ডাক্তার দেখিয়েছিলাম। অ্যালোপ্যাথিক ডাক্তার দেখিয়েছিলাম, তা সেই দিয়ে তো বছরখানিক ট্রিটমেন্ট করলাম, কিন্তু হাঁটুর তো ইয়েটা কমছে না, আমি এখনো হাঁটা চলা করতে পারছি না। বয়স কত বাবা? আমার ইচ্ছা আপনাকে একবার দেখাবো। বয়স কত? বয়স বলুন একবার, বয়সটা শুনি। আমার বয়স এখন ধরুন 64। ঠিক আছে, এখন আপনি ইয়াং আছেন, কোনো অসুবিধে নেই। এর জন্য আমি স্পেশাল লিস্টে আছি, কোনো অসুবিধে নেই, অন্তত আর্থারাইটিসে। তো আপনি খালি হাঁটুর যে এক্সরেটা লাস্ট করা হয়েছিল, ওই এক্সরে প্লেটটাকে নিয়ে আপনার বাড়ি থেকে দমদম ক্যান্টনমেন্ট কাছে হবে, কারণ ওই লেক টাউন পার হলেই কাছে। ঠিক আছে, আপনি টোটোয় অটোয় চলে আসতে পারবেন। আমার যেদিন দমদম ক্যান্টনমেন্ট মিউনিসিপ্যালিটি হসপিটালে ডেট আছে শুক্রবার আর বুধবার, আপনি চলে আসবেন। ঠিক আছে? নেই, বেলেঘাটা বন্ধ হয়ে গেছে অনেক বছর, অনেক বছর। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার ডাক্তারবাবু। বলুন। আমার কনস্টিপেশনের প্রচুর প্রবলেম ডাক্তারবাবু। সোনা পাতা চূর্ণ কিনে আনুন, আজকে রাত্রিরেই বেরিয়ে পড়ুন একবার বাজার করতে। 1 চামচ করে একটু উষ্ণ গরম জলের সঙ্গে খাবেন। আর আরেকটা প্রবলেম ডাক্তারবাবু, যে এতে মানে স্মৃতিশক্তি প্রবলেম আছে, মানে বয়স কত? স্মৃতিশক্তি কমে যাচ্ছে? 17+। হ্যাঁ, 17। মোবাইল ঘাটা বন্ধ করো। মোবাইলের, তুমি হয়তো আমার কথা নেবে না, কারণ তুমি এখন মোবাইল অ্যাডিকশানে আছো। মোবাইলের এই যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এটা যত ব্রেনে যাবে তত তোমার মেমোরি কমবে। তাহলে তো মার সঙ্গে কথা বলতে হবে। তুমি তো এখন ছোট্ট বাবা, মার সঙ্গে তুমি একদিন আসতে পারবে আমার কাছে? আমার কাছে আছে ডে অ্যান্ড নাইট ব্রেন টনিক আছে, একদম ম্যাগনেটের মতো তোমার ব্রেন হবে। দ্বিতীয় আছে মেমডল আছে, মেমো আছে মেমোরির জন্য। তো আছে, অনেক কিছু আছে। তবে কাল থেকে মাকে বলে দাও, মা আমাকে মাশরুমের তরকারি দাও রোজ, মাশরুম, দেখবে এতে ভালো হয়ে যাবে। প্রচুর মেমোরি বাড়ে, ব্রাহ্মী শাক নয়। ব্রাহ্মী শাক এখন পুরনো হয়ে গেছে, এখন মাশরুম হচ্ছে লেটেস্ট। আমার কাছে সব লেটেস্ট ভার্সন পাবে। মাশরুমের তরকারি যদি একটা বাচ্চাকে সপ্তাহে 3 দিনও খাওয়া যায়, সুপার ব্রেন তৈরি হবে তার, এত মেমোরি বাড়ে। নমস্কার, বলুন। এটি টিভির ঘর থেকে বাইরে আসো বাবাজান। ঠিক আছে, বলুন। ঝাপসাটা কি কারণে হচ্ছে সেটা জানতে হবে বাবা। ঝাপসা অনেক কারণেই হতে পারে। কি কারণে ঝাপসা বলছে? ছানি পড়ে গেছে? যদি ছানি পড়ে থাকে তাহলে আইসোটাইন ড্রপ। যদি ছানি না পড়ে ঝাপসা হয় তাহলে অন্য ড্রপ হবে। আইসোটাইন ড্রপ, আইসোটাইন, শুনতে পেয়েছেন? রাইট, ওটা গুগলে টাইপ করুন, গুগলে গিয়ে টাইপ করুন, গুগলে টাইপ করুন, এখনই পেয়ে যাবেন, আপনার বাড়িতে পৌঁছে যাবে কালকেই। গুগলে টাইপ করে ওখানে দেখাবে, অর্ডার দিয়ে দিন, কারণ এটা অল ইন্ডিয়া বেসিস পাওয়া যায়। আমার কাছে এসে নিতে হবে কোনো মানে নেই। ঠিক আছে? দিনে 2 বার বাবা, দিনে 2 বার। ওকে। এখন ছানি অপারেশন করতে হয় না, আমি আসার পর তো হয় না, অপারেশনে পাঠাবো না। আমার কাছে যে রোগী আসবে তাকে একদম, আমার বেঁচে থাকাকালীন তাকে অপারেশনে পাঠাবো না, কারণ এই অপারেশনের জায়গা মানেই তাদের ফাঁদ পাতা আছে, একদম পরিষ্কার ব্যাপার। নমস্কার, টিভির ঘর থেকে একটু বাইরে আসুন। বলুন এবার, বলুন। হ্যালো, বলুন। এত ব্যাকডেটেড হলে কি করে হবে?
যাই হোক, দেখতে দেখতে আমরা অনেকক্ষণ সময়সীমা কাটিয়েছি। এবার একটু অ্যাডে যাই, বিজ্ঞাপন দেখতে হবে তো, বিজ্ঞাপন না দেখলে অনুষ্ঠান চলবে কি করে। তাই ছোট্ট বিরতি পর ফিরে আসছি আমি আবার, তারপর আবার কথা হবে। এখন দেখুন আফটার দ্য ব্রেক। नमस्ते रिव्यूअर सज्जन, अभी आप लोग देखेंगे सिटी केबल पर माय टीवी ओनली 273 नंबर पर। শুধু ওয়ার্ল্ড কাপেই চোট পাওয়া তা কিন্তু নয়, কিন্তু ইচ্ছে শক্তি বা পায়ের জাদুতে কিস্তিমা। আপনার হাঁটু ব্যথা, শারীরিক ব্যথা, অসহ্য যন্ত্রণায় কাবু হতে হয়। আপনার মাথা ব্যথার কারণ গ্রিন বামি শেষ কথা। কোমরের ব্যথা, সঙ্গে রাখুন গ্রিন বাম, আয়ুর্বেদে ব্যথাহীন জীবন। সব ব্যথার এক কথা, ডক্টর সেন্স গ্রিন বাম। শুধু মনের ব্যথার নয়, নকল হইতে সাবধান। এই চিহ্ন দেখে তবেই কিনবেন। শুনুন শুনুন শুনুন, এখন থেকে সিটি কেবিলে মায়া টিভি দেখতে পাবেন শুধুমাত্র 273 নম্বরে। নমস্কার, ফিরে এলাম আবার ব্রেকের পর। কেউ ফোনে ওয়েট করছিলেন। নমস্কার, বলুন। হ্যালো, নমস্কার। বলুন। নমস্কার নমস্কার, বলুন। বলছি আমি সুগারের রুগী, বুঝলেন? বুঝলাম। সুগারের রুগী, তা অনেকদিন থেকে সুগার হয়ে গেলাম, তা ডাক্তার দেখেছিলাম, ওষুধ দিয়েছে, কিন্তু পায়খানা খুবই শক্ত হয়েছে, বুঝলেন? খুবই পেট করছে পায়খানা। মানে সমস্যা কোনো, ডাক্তার ওষুধ এত খেলাম, কিন্তু পায়খানা আমার নরম হলো না। সোনা পাতা চূর্ণ নিয়ে আসুন, 1 চামচ করে উষ্ণ গরম জলের সাথে রাতের বেলা শোবার সময় খেয়ে শোবেন, তাহলেই হবে। কি বুঝলেন স্যার? সোনা পাতা চূর্ণ, সোনা পাতা চূর্ণ। সোনা পাতা চূর্ণ? হ্যাঁ, আপনার বাড়ির কাছে যে কোনো আয়ুর্বেদিক দোকানে পাবেন। 1 চামচ করে রাতের বেলা একটু উষ্ণ গরম জলে খাবেন। নমস্কার। নমস্কার স্যার। বলুন। দমদম ক্যান্টনমেন্ট থেকে বলছি। বাহ, একদম আমার সেন্টারের পাশেই। বলুন। হ্যাঁ স্যার, বলছিলাম আপনার লাইভটা দেখেছি, শুনেছি, সেই কারণে আমি ফোনটা করলাম। আমার এই কোমর থেকে ব্যথাটা শুরু হয়, দুটো পা শেষ পর্যন্ত যন্ত্রণা হয়ে মানে ঝিনঝিন করে পড়ে থাকে, ঠিক আছে? আর শুতে পারি না, শুতে গেলে যন্ত্রণা হয়, আর হাঁটতে পারি না, দুপা হাঁটে এগুলোই আমার মানে দাঁড়িয়ে করতে হয় বা বসে করতে হয়, ঠিক আছে? এটার জন্য আমি অর্থোপেডিকে দেখিয়েছি, প্লাস নার্ভের যে ডাক্তার তাকেও দেখিয়েছি, শিশুমঙ্গলে দেখিয়েছিলাম আর কি, রামকৃষ্ণ মিশন শিশুমঙ্গল। তা উনি ডাক্তার বললো আমাকে এমআরআই করতে, এমআরআই করেছি আমি। এমআরআই করে দেখা বলছে যে আমাদের যে নাম্বারের যে 4-5 যেটা আছে, ওই জায়গাটা নাকি ক্লোজ হয়ে গেছে, যেটা নার্ভের চাপা পড়ে গেছে, সেই জন্য আমাকে অপারেশন করতে হবে। আবার অপারেশন? এই শুনলেন না কিছুক্ষণ আগে অপারেশনে কি হয়? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমি সেটাই বললাম আপনাকে, আমাকে এইটাই করতে বলেছে। তা এখন ওষুধ খেয়ে একটু কমেছে, কিন্তু আমি হাঁটতে পারছি না, একটু দুটো পা ঝিঁঝি ধরে যাবে, প্যারালাইজ রোগীর মতো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অপারেশন যদি করে ফেলেন, ফ্রিতে হলেও যদি করে ফেলেন, দুটো পা পার্মানেন্টলি সারা জীবনের জন্য প্যারালাইজ থাকবে, নিজের পায়ে আর কোনোদিন হাঁটতে পারবেন না। লিখে রাখুন, যত বড় অর্থোপেডিকই আপনাকে ওটি করুক। তাই অপারেশন নয়, এসব কেসে আবার অপারেশন কিসের? ওষুধ খাবেন আর পঞ্চকর্মা করবেন 5 দিনের জন্য, বাস আপনাকে নর্মাল ফেরত দেবো একদম। আপনার তো বাড়ির কাছেই আমি আছি, বুধবার আর শুক্রবার ডেট আমার। আপনি বুধবার চলে আসুন,
এমআরআই এক্সপ্লেড রিপোর্টটা নিয়ে, এমআরআই আর এক্সরে দুটোই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ওকে। রবিবারে কি বলছেন স্যার? না, রবিবার বারাসাত ডেট আছে, ওখানে শুক্রবার আর বুধবার আপনার বাড়ির পাশে। মানে গোরাবাজার মিউনিসিপ্যালিটি আপনি কবে কবে বসেন স্যার? শুক্রবার আর বুধবার শুক্রবার কটার টাইমটা? 10টা থেকে 5টা অবধি। 10টা থেকে 5টা অবধি। ওখানে গিয়ে কি টিকিট করতে হবে না? হ্যাঁ হ্যাঁ, ওখানে গেলেই আপনি সিস্টেম আছে, ও কারোর সঙ্গে কথা বললেই ওরা সব করে দেবে আপনাকে। আচ্ছা স্যার, ঠিক আছে, ওকে। ওকে স্যার, থ্যাংক না, এবার তো বিদায় নিতে হবে, মোটামুটি সময়সীমা একদম শেষের পথে। তাই এবার আমাদের কিছু আলোচনা করে নিই, আর মাত্র 2 মিনিট বাকি আছে। গোরাবাজার মিউনিসিপ্যালিটি হসপিটাল 2 দিনের জন্য আছি ওপিডির জন্য। ওপিডি আমার ডেট থাকে ওপিডিতে 2 দিন, বাকি তো মিউনিসিপ্যালিটি হসপিটাল রোজ চলছে। যার ইচ্ছা হবে এসে ভর্তি হতে পারেন। এত কম খরচায় এত ভিআইপি ট্রিটমেন্ট না, অন্য কোনো নার্সিংহোমে দেওয়া সম্ভব নয়। এটা এমনই একটা জায়গা, তো সেই জন্য বিনা দ্বিধায় চলে আসতে পারেন আপনার যদি মনে করেন। এখন নতুন করে রেনোভেট হয়েছে, আরও নতুন অত্যাধুনিক কাজ চলছে এখনও অবধি টিল নাও, সুতরাং আপনারা আসতেও পারেন, ভর্তিও হতে পারেন। যদি আপনাদের মনে হয় যে না, বাড়িতে এরকম কোনো রুগী আছে যাকে ভর্তি করতে হবে, বাড়িতে রাখা যাচ্ছে না, তাহলে চোখ বন্ধ করে নিয়ে চলে আসুন। কম খরচায় এত ভালো ট্রিটমেন্টের জায়গা পশ্চিমবাংলার বুকে আর দ্বিতীয় পাবেন বলে আমার মনে হয় না। দ্বিতীয় বারাসাত শিশিরকুঞ্জে মঙ্গলবার, শনিবার এবং রবিবার 3 দিন। আর আগামীকাল সকালবেলায় হাওড়া শ্যামপুর। যারা এখনো নাম লেখাননি লিখে দিন। বিদায় নিচ্ছি আজকের জন্য।